বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা, জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং তিনি যেন দেশে ফিরে আসতে পারেন, এই সমস্তই আমার প্রাথমিক প্রার্থনা। আমি এখন শুরু করব। আমার বক্তব্যে একটু মুশকিল হয়ে যায়, কারণ আপনি যখন শেষের দিকে এসে কথা বলতে শুরু করেন তখন আপনার অনেক কিছুই আলোচনা হয়ে যায়। সুতরাং আমি কতগুলি মূল বিষয়ে কথা বলবো। প্রথম কথাটা হলো যে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন কি না, এটা নিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 53 বছর, এখন পর্যন্ত চলছে নানা রকমের বিতর্ক। এই সমস্ত এখন যে সমস্ত ডকুমেন্টস আমাদের জানা আছে, মানে যারা লেখক বাংলাদেশের উপর লিখেছেন, সেখানে কিন্তু এটাকে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত যে উনি আপনার ঘোষণাটা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে উই রিভল্ট এবং আমরা স্বাধীনতা যুদ্ধ ডিক্লেয়ার করলাম। এখন এই জিনিসটা আমি বিএনপির যারা এখন নেতৃবর্গ আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এখনো অনেক লোক বেঁচে আছেন যারা ওনার এই ডিক্লারেশনটা কিন্তু রেডিওতে শুনেছিলেন। অনেকে এখনো বেঁচে আছেন। আমার ভাই ফর এক্সাম্পল, উনি শুনেছেন। আমার 2 জন বান্ধবী আছে, তারা শুনেছেন, বলেছেন আমরা ঠিক জানতাম না দেশে কি হচ্ছে। কারণ তখন পর্যন্ত আপনার শেখ মুজিবুর রহমান, আমি তাকে কোনো ছোট করতে চাচ্ছি না অথবা তার অবদানকে কোনো অবমূল্যায়ন করতে চাচ্ছি না, কিন্তু উনি কিন্তু ডিক্লেয়ার করেছিলেন যে 27 তারিখে একটা হরতাল ডেকেছি আমি, এবং তাজউদ্দিন সাহেবকে বলেছিলেন, যেটা তাজউদ্দিন সাহেবের মেয়ে শারমিন যেটা তার বইতে লিখেছেন, আমার পিতা এবং আমার নেতা, সেখানে যে তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, আমি 27 তারিখে আমি হরতাল ডেকেছি। সুতরাং যখন যুদ্ধটা শুরু হলো, যখন পাকিস্তান আর্মি তাদের সেই মেকানাইজ, পাকিস্তানের আর্মি কিন্তু ওয়ান অফ দি বেস্ট আর্মিস ইন দ্য ওয়ার্ল্ড, খুব সুশৃঙ্খল, ভেরি ওয়েল ট্রেন্ড। আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওইখানেই তো ট্রেন হয়েছিলেন। তো তখন আমাদের জাতি কিন্তু অত্যন্ত অন্ধকারে পড়ে গেছিল, কেউ জানতো না কি হচ্ছে। হঠাৎ করে এরকমভাবে আর্মির ক্র্যাকডাউন, কারণ এখানে তখন 25 তারিখে কিন্তু এখানে এই দেশ ছেড়ে চলে গেছেন। এর আগে খন্দকার এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব কিন্তু অলরেডি বলেছিলেন যে পাকিস্তানিরা কিন্তু ওয়েস্ট পাকিস্তান থেকে আর্মি রিইনফোর্স করছে, মানে প্লেন লোড অফ আর্মি বাংলাদেশে দিদে নিজ পাকিস্তানে চলে আসতেছে। তার মানে তারা একটা ক্র্যাকডাউনের প্রিপারেশন নিচ্ছিল। সুতরাং আমাদের দেশে জনসাধারণ একেবারে অন্ধকারে ছিলেন যে ঘটনাটা কি হলো। হঠাৎ করে এরকমভাবে এই হরতাল হবে, এই নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, হঠাৎ করে এরকমভাবে আপনার রাতের অন্ধকারে জেনোসাইডাল একটা অ্যাক্টিভিটিস। সুতরাং আমার এখানে নিবেদন থাকবে, যেটা আপনার ইতিহাসের আপনারা বোধহয় জানেন যে আমরা এখন যখন ইতিহাস পাঠ করি, আমার যারা কলিগ আছেন জাহাঙ্গীরনগরে তারা বলতে পারবেন যে ইতিহাস পাঠ করার ব্যাপারে এখন একটা নতুন অ্যাপ্রোচ এসেছে, যেটাকে আমরা বলি নিম্ন বর্গের ইতিহাস। সবসময় ইতিহাসবিদরা আপনার রাজা রাজনাদের কাহিনী, পলিটিশিয়ানদের কাহিনী, এই সমস্ত নিয়ে ইতিহাস লেখেন, কিন্তু নতুন অ্যাপ্রোচটা এনেছেন রণজিৎ সিং গুহ বলে এক ভদ্রলোক। এটা হলো নিম্ন বর্গের ইতিহাস। নিম্ন বর্গের ইতিহাসে উনি বলেছেন যে জনসাধারণ যারা সেই সময়ে উপস্থিত ছিল তাদের মুখের যে সমস্ত, যেটাকে আমরা বলি ওরাল হিস্ট্রি, ওটা অ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাজ দি ডকুমেন্টস অফ দ্য গভর্নমেন্ট অর এনি আদার হিস্টোরিয়ান যারা উচ্চ বর্গের ইতিহাস লেখেন। সুতরাং আমার যেটা আর্জি থাকবে বিএনপির কাছে, যে এখনো যারা বেঁচে আছেন
যারা শুনেছেন ওনার এই বক্তৃতাটা নিজে কানে, সেগুলিকে রেকর্ড করে লিপিবদ্ধ করে রাখা, এটা একটা বিরাট কাজ হবে বলে আমি মনে করি। সুতরাং আর ওনার যে ঘোষণা, সে বিষয়ে তো আমি মনে করি না যে কোনো রকম ডাউট আর থাকতে পারে। তো এটা বলার পরে আমি এইটুক বলে আমি এখানেই শেষ করব ওনার ঘোষণার ব্যাপারে। দ্বিতীয় কথাটা আমি যেটা বলবো, যে গ্রামে যখন আমি যাই, তখন তো আমার দেশ বগুড়া, বগুড়াতে আমি যখন যাই তখন আমি শুনি লোকে বলে, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। তো ওই স্লোগানটা আমি শুনি, কিন্তু লোকে বলে আজকের দিনে, আজকে বর্তমানে দাঁড়িয়ে আমি কিন্তু ওই কথাটাই মনে করছি যে আজকের দিনে জিয়া তোমায় মনে পড়ে। কেন মনে পড়ে আমি বলছি। আমাদের দেশের সংকটে, দুইটা সংকটে, স্বাধীনতার যুদ্ধের একটা সংকট, যখন স্বাধীনতার সময় মানুষ বিভ্রান্ত ছিল, সেই সংকটে যে উনি ভূমিকা রেখেছেন, সেটার জন্য ওনাকে মনে তো পড়তে হবে। দ্বিতীয় আর একটা সংকট যেটা বাংলাদেশে দেখা দিয়েছিল, বাংলাদেশের অস্তিত্বের সংকট, সেটাও ছিল। সেটা হলো 1975 সালের বাকশালের ঘোষণার মাধ্যমে। আমি একদিন রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষক, আমি জানি যে 1975-এর যে 4th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, সেই 4th অ্যামেন্ডমেন্টটা বাংলাদেশের সংবিধানকে আমূলে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা দেওয়া হয়েছিল পার্লামেন্টের মধ্যে কোনো রকম ডিবেট ছাড়া। 4 মিনিটের মধ্যে সংবিধানকে সম্পূর্ণ উলটপালট করে দেওয়া হয়েছিল। বেসিক স্ট্রাকচার যেটাকে বলে, যেটা গণভোট ছাড়া কখনো আপনার বদলানো সম্ভব নয়, সেটা হয়েছিল। এবং তখনও কিন্তু বাঙালিরা একটা বিভ্রান্তিতে পড়েছিল। এবং এটাও আমাদের কাছে, যেটা আমি পড়েছি, এখন সত্যি কিনা আমি বলতে পারবো না, তবে ইন্ডিয়ান রাইটাররা অনেকেই লিখেছেন যে ইন্দিরা গান্ধী তখন চিন্তা করছিলেন যে বাংলাদেশে উনি ইন্টারভেনশন করবেন কিনা, কারণ বাংলাদেশে এরকম একটা পলিটিক্যাল দেখা দিয়েছে, ভ্যাকিউম বা টার্মোয়েল দেখা দিয়েছে। আর এটাও আমাদের তখন মনে রাখতে হবে ওই সময়ে, যে তখন কিন্তু আমাদের দেশের প্রবাসী সরকার ইন্ডিয়ার সঙ্গে একটা 25 বছরের ফ্রেন্ডশিপ ট্রিটি করেছিল। সেই ফ্রেন্ডশিপ ট্রিটির 9 নম্বর ক্লজে ছিল যে বাংলাদেশে যদি কোনো রকম রাজনৈতিক ভ্যাকিউম বা টার্মোয়েল দেখা যায়, তাহলে ইন্ডিয়ানদের এখানে ইন্টারফেয়ার করার লিগ্যাল অধিকার আছে। সুতরাং ওই ভয়টা কিন্তু 75-এ ছিল। এছাড়া আমি একজন রাজনীতিবিদের নাম বলবো না, যিনি এখনো বক্তৃতা দিয়ে বেড়ান, তিনিও কিন্তু বর্ডার ক্রস করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিলেন। সেই সময় যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে না আসতেন এবং নেতৃত্বকে হাতে না নিতেন, এবং যেটা আজমিরি আপা বলেছেন যে নানা রকম বিশৃঙ্খলা, ইনক্লুডিং আপনার আর্মির ভিতরে যে বিশৃঙ্খলা, সেটাকে যে দৃঢ় হস্তে উনি দমন করেছিলেন, তার জন্য আমাদের তাকে মনে করতেই হবে। এই সংকটের সময়, যে দুইটা সংকটের সময় উনি নেতৃত্ব দিয়েছেন, উনি আমাদেরকে দিশা দেখিয়েছেন। এই দুটা কিন্তু বিরাট সংকট। এখানে কিন্তু আমি আওয়ামী লীগ বিএনপির পলিটিক্স করছি না, আমি কিন্তু এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি যে আমাদের কি সংকট দেখা দিয়েছিল, রাজনীতির সংকট, দেশের এক্সিস্টেন্সের সংকট। সেই সংকটগুলির সময় শহীদ জিয়াউর রহমান এগিয়ে এসেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে সুসংগত করেছেন, একটা পথে নিয়ে গেছেন। তারপরে উনি অত্যন্ত অল্প সময় ক্ষমতায় ছিলেন। তার মধ্যে উনি যে সমস্ত কার্যগুলি করেছেন, সেগুলি আমার পূর্ববর্ত বক্তারা অনেকেই বলেছেন। তার 19 দফা, তার 19 দফা একটা কিন্তু একটা চার্টার, রীতিমতো একটা চার্টার ফর এ কান্ট্রিজ নট অনলি সভারেনিটি, কারণ 19 দফার প্রথমটাই ছিল, নাম্বার 1টাই ছিল সভারেনিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব। ওটা আপনার 19 দফার প্রথম ছিল।
তারপরে ওনার খাল খনন প্রোগ্রাম, যেগুলি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। ধরেন আমরা সবাই জানি এখন মোরাললেস নিও লিবারাল পলিসিটা যেটা উনি ইন্ট্রোডিউস করে, এই যে গার্মেন্টসের আপনার যে ভিত্তিপ্রস্তর দেওয়া, কৃষির উন্নয়ন, খাল খনন করে পানির সমস্যার সমাধান করা, এটাও কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের পানির সমস্যা ইন্ডিয়ার সঙ্গে দেখা দেবে, এবং খাল খনন তার একটা ওটারই একটা ম্যানিফেস্টেশন বলতে পারেন আর কি। তো সুতরাং ওখানে উনি যেটা করেছিলেন সেটা হলো 19 দফার ব্যাপারে। এটা আপনার অনেকেই আলাপ করেছেন, ওটা আমি ডিটেলস ওটার মধ্যে এখন আর যাব না, কারণ অনেক সময় কম, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখন আমি কেন এই কথাটা বলছি, যে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। এই কথাটা বলছি এই কারণে যে এখানে সবাই উপস্থিত আছেন, যারা মঞ্চে উপস্থিত আছেন তারা তো আমার চেয়ে তো অনেক বেশি ভালো জানবেন যে বাংলাদেশ এক ভীষণ সংকটের মুখে রয়েছে বর্তমানে। বাংলাদেশের এই সংকট যদি আমরা উত্তরণ করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে থাকতে পারবো কিনা বলে আমার সন্দেহ হয়। প্রথম কথা হলো যে সংকটটা হলো, প্রথম হলো আপনার গণতন্ত্রের সংকট, যে দেশে কোনো জনগণের নাই, সরকার নাই, যে সরকার আপনার জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটাবে সেটা নাই। আপনারা সবাই জানেন, আমরাও জানি, আপনার প্রিপেইড মিটার স্থাপন করে দিয়েছে, আপনার ইলেকট্রিসিটি বিল প্রত্যেক মাসে বেড়ে যাচ্ছে, আপনার গ্যাসের বিল বেড়ে যাচ্ছে, আপনার পানির বিল বেড়ে যাচ্ছে, আপনার যে সঞ্চিত ধন আছে সেখান থেকে কর বসানো হচ্ছে, পেনশন স্কিম করে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে, কারণ সরকার এখন অর্থ সংকটে আছে, যেমন করে হোক তার টাকা জোগাড় করতে হবে, জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলন ঘটে না। দ্বিতীয় কথা, সংকট হলো আরো ভয়াবহ, সেটা হলো 2009 সাল থেকে শুরু করে সিস্টেমেটিক্যালি এই সরকার বাংলাদেশের যা কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেগুলিকে ভেঙে দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দেওয়া মানে হলো আপনার দেশের গণতন্ত্রের সংকট এত সুগভীর যে সেখান থেকে বেরোনো অনেক কঠিন হয়। অনেক সময় অনেক দেশে অনেক লিডার আসে, যে সমস্ত লিডাররা আপনার অনেক উল্টাপাল্টা কাজ করে, এবং উল্টাপাল্টা কাজ করলে পরে সেই দেশের গণতন্ত্র এটা ব্যাহত হয়। একটা এক্সাম্পল দেব, ধরেন ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল আমেরিকায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, ট্রাম্প কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আমেরিকার প্রতিষ্ঠানগুলি এত শক্তিশালী, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি এত শক্তিশালী যে তারা কিন্তু তাকে আউট অফ স্টেপ যেতে দেয় নাই। তার সবচেয়ে বড় এক্সাম্পল, নির্বাচনের পরে যখন ট্রাম্প তার রেজাল্টটা মেনে নিতে চাইল না এবং কংগ্রেসে আক্রমণ হলো, আপনারা সবাই জানেন, সেই সময় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন যে ইউএসের যে জয়েন্ট চিফ অফ দ্য স্টাফ জেনারেল মিলার, উনি ওনাকে সাপোর্ট দেবেন। কিন্তু উনি কি বললেন প্রায় প্রেস কনফারেন্সে, এটাই হলো আপনার ইনস্টিটিউশনাল স্ট্রেংথ, যেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক স্ট্রেংথ। উনি বললেন যে আমাদের দায়িত্ব, আমরা আর্মি হিসাবে আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রের সংবিধানকে সমুন্নত রাখা। রাষ্ট্রের সংবিধানকে যে সমুন্নত রাখবে না তাকে আমরা সাপোর্ট দিব না। প্রাতিষ্ঠানিক জোর হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, এবং সব রাষ্ট্রই যখন খুব দুর্বল অবস্থায় থাকে এবং নিজেদেরকে সুসংগত করতে চায়, তখন তারা সব সময় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার চেষ্টা করে। এটা না হলে আপনার, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বলি, রাষ্ট্র গঠন সম্ভব হয় না। এবং রাষ্ট্র গঠন না হলে আপনি করতে পারেন না, সমাজ গঠন করতে পারেন না, প্রসেস গঠন করতে পারেন না।
তো এই প্রতিষ্ঠানগুলিকে একে একে ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজকে জানি পুলিশ আপনার পুলিশের দায়িত্ব করে না, পুলিশ জনগণের নয়, পুলিশ একজন সরকারের। টু সাম এক্সটেন্ট লোকে বলে, এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আর্মি অনেকটা ওরকম। তারপরে আমরা শুনি না সত্যি আমাদের বিচার বিভাগ কি করছে। এই যে আপনার প্রতিষ্ঠানগুলিকে সিস্টেমেটিক্যালি ভেঙে দিয়েছে, এটার ক্ষতি আমি জানি না আমরা কি করে আবার নতুন করে ফিরে পাবো। আর তৃতীয় বিপদে যেটা বলেছি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে ফিয়ার সাইকোসিস তৈরি করা। যে কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্ট, যে কোনো আপনার অত্যাচারী গভর্নমেন্টের প্রথম লক্ষণ হবে একটা ভয়ের সংস্কৃতিকে তৈরি করা। ভয়ের সংস্কৃতিটা ওই যেটা উইড্রো উইলসন বলেছিলেন, আমেরিকান প্রেসিডেন্ট, যে ইট ইজ নট দি ফিয়ার, ইট ইজ দ্য ফিয়ার অফ ফিয়ার দ্যাট কাউন্টস। ওরে বাবা আমাকে ধরে ফেলবে, ধরুক আর না ধরুক, তার আগেই আমি চিন্তা করব যে আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে আয়না ঘরে নিয়ে যাবে। এই ফিয়ার সাইকোসিসটা এমনভাবে তৈরি হয়েছে যেখান থেকে বেরিয়ে আসা অনেক দুরূহ বলে আমি মনে করি আর কি। তবে কোনো কিছুই পৃথিবীতে অসম্ভব নয়, সুতরাং চেষ্টা করলে সবই হয়। আর লাস্টলি যে কথাটা আমি বলবো, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটা উনি যখন ক্ষমতায় ছিলেন, যে কাজটা উনি করেছিলেন, সেই কাজটা যদি ইন্ডিয়া করতে দিত, তাহলে ইন্ডিয়া ইটসেলফ, আমরা নিজেরা তো বটেই, ইন্ডিয়া ইটসেলফ কিন্তু কোনো রকম এই সমস্যায় পড়তো না। সেটা হলো ওনার সার্কের যে স্বপ্ন, এটা কিন্তু ওনার মতো একটা লোকের এত বড় একটা ভীষণ, সত্যি কিন্তু অবাক লাগে যে উনি এত বড় একটা ভীষণ চিন্তা করেছিলেন। কারণ উনি ভেবেছিলেন, উনি বলেছিলেন যে ইন্ডিয়ার মতো একটা বড় দেশের পাশে আমরা ছোট ছোট দেশ, এখানে ইন্ডিয়ার একটা হেজিমনিক বা আধিপত্যের একটা থাকবে, ইচ্ছা থাকবে। আর তাছাড়া ইন্ডিয়ার 7 সিস্টার যেগুলি জিওপলিটিক্যাল ব্যাপার, 7 সিস্টার স্টেট, আপনার শিলিগুড়ি করিডোর, বে অফ বেঙ্গল, ওদিকে চীন, আপনার চীনের সাউথ চায়না সি, ভবিষ্যতে যে আপনার ইন্ডিয়ান ওশন নিয়ে যে কম্পিটিশন হবে বিটুইন চায়না অ্যান্ড ইউএসএ, এগুলি কিন্তু উনি চিন্তা করেছিলেন। এবং চিন্তা করে তিনি বলেছিলেন যে আমরা ইন্ডিয়াকে যদি একটা ফ্রেমওয়ার্কের মতো আনতে পারি, যেরকম আসিয়ান কান্ট্রিগুলি নিয়ে এসেছে, আসিয়ান কান্ট্রিগুলি একটা ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসছে, তারা একটা আসিয়ান আইডেন্টিটি তৈরি করেছে। ওখানে আছে আলাদা দেশ, কিন্তু তারা আসিয়ান। এই সাউথ এশিয়ান আইডেন্টিটিটা উনি তৈরি করতে চেয়েছিলেন। আমি একজন ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল, উনি এসেছিলেন এখানে সেমিনার, উনি আপনার এই যে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির উপরে উনি বক্তৃতা দিচ্ছিলেন। উনি বলছিলেন এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আমাদের জন্য, মানে এই এলাকার জন্য কত ভালো, আমরা অ্যাজ ইন্ডিয়া আমরা এটাকে করব, ওয়েলকাম করব। তা আমি বললাম, তুমি তো বলছো অ্যাজ ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ান আইডেন্টিটিটা কোথায়? সাউথ এশিয়ান আইডেন্টিটিটা তো তৈরি করতে পারো নাই তুমি। ইন্ডিয়ার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু যদি আসিয়ান বা সার্ককে যদি সাকসেসফুল করতো ইন্ডিয়া, তাহলে কিন্তু ইন্ডিয়া এজ এ রিজিয়ন উড হ্যাভ বেনিফিটেড। নট অনলি ইন্ডিয়া, সঙ্গে সঙ্গে আশেপাশে যারা ছোট ছোট রাষ্ট্র আছে তারা অনেক বেশি বেনিফিটেড হতো। এই স্বপ্নটা জিয়াউর রহমান দেখেছিলেন। সুতরাং ওনার যে কন্ট্রিবিউশন, এবং আর একটা জিনিসের যেখানে আপনার, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার যিনি একাডেমিক অ্যাডভাইসার ছিলেন তাকে আমি বলেছিলাম, অনেক আগের কথা, তখন বাংলাদেশ কেবল হয়েছে, আমি বলছিলাম বাংলাদেশ একটা দেশ হলো, কিন্তু শেষ করছি, আমেরিকানরা তো কোনো আমাদেরকে সেরকম ইম্পর্টেন্স দিচ্ছে না। তখন আমাকে উনি বলেছিলেন, দিলারা বি হ্যাপি যে তোমার দেশে পরশক্তির নজর পড়ে নাই, তোমরা একটা ছোট্ট দেশ, তোমরা একটা গরিব দেশ, তোমাদের মেইন এমফাসিস শুড বি to consolidate your country
অ্যাজ এ নেশন, অ্যাজ এ স্টেট, পরশক্তি তোমাকে নজর দিবে, এটার দিকে তুমি খেয়াল করতে যেও না। এখন কত সত্যি কথা সেই আমাকে বলেছিলেন আমার একাডেমিক সুপারভাইজার, যে আজকে বাংলাদেশ 3 পরশক্তির টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। চীন, ভারত, আমেরিকা। একদিকে আমেরিকা আর চীন, আমেরিকা এবং ওর নাম কি, ইন্ডিয়া, আর একদিকে হলো আপনার চীন। চীন যে একটা পরশক্তি, এটা তো আপনার স্বীকার করতে হবে। এবং যতদূর সম্ভব মনে হয় আমার যেটা রিডিং, যে এখানে আপনার এই অঞ্চলে পরশক্তি হিসাবে কিন্তু চীনই এমার্জ করবে এখানে। কিন্তু এই যে কম্পিটিশনের মধ্যে আমরা পড়লাম, এই বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য এই পরশক্তিদেরকে নিয়ে যে খেলাটা খেলেছে, এই খেলার জন্য আমরা যে বিপদে পড়েছি, তার জন্য আমার মনে হয় না আমরা কোনোদিন আওয়ামী লীগদেরকে ক্ষমা করতে পারবো। এইটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করব। আবারও আমার শ্রদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, বেগম জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। ছোট্ট কথার একটা, জিয়াউর রহমান কি করে মানুষের মনের মধ্যে এত স্থান নিলেন, এটাও কিন্তু একটা রিসার্চের ব্যাপার। ওনার ক্যারিশমা, ইট মাস্ট বি হিজ ক্যারিশমা, সামথিং উনি করেছিলেন দেশের জন্য, জনসাধারণের জন্য। তার যে সততা, তার যে ইন্টিগ্রিটি, তার যে কমিটমেন্ট, তার মধ্যে যে কোনো রকম মুনাফিকি ছিল না, এটা নিশ্চয়ই জনসাধারণের মনের ভিতরে আপনার প্রবেশ করেছিল। তা না হলে তার জানা যায় যত লোক এসেছিল, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আপনার মৃত নেতার জানা যায় এত লোক আসে নাই। এবং আজ পর্যন্ত জিয়াউর রহমানের কথা লোকে বলে, জিয়াউর রহমান বাংলাদেশের ধানের শীষে, জিয়া তুমি আছো বিষে। ধন্যবাদ।